জেনারেশনকে আপনি কি উদ্দেশ্য মেসেজ দিতে চান যে বিজনেস কতটা ইম্পর্টেন্স? বিজনেস বেসিক্যালি 3-4টা পার্ট। তো এখানে ইয়াং জেনারেশন যেটা আমরা দেখতে পাচ্ছি, তারা কিন্তু বিজনেসে আসতে তারা ভীষণ ভয় করে। তো এই ক্ষেত্রে আপনি তাদেরকে আরও কিছু ইনভেস্টমেন্ট যে না ফার্স্ট স্টেজ বা 6 মাসের মধ্যে আমি সাকসেসফুল হয়ে আসবো বিজনেসের ক্ষেত্রে, সেটা খুব টাফ জিনিস। সেটা 0.1% সেটা বাই লাকিলি কেউ হতে পারে, কিন্তু অ্যাজ এ থাম্ব রুল আপনি তাদেরকে কি মেসেজ দিতে? এবং ইয়াং জেনারেশনের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল, বিশেষ করে বাঙালিদের মধ্যে, যে তুমি চাকরি করো, চাকরি করো, এই চাকরি করো, চাকরি করো। এবার আপনি দেখবেন সেই সময়টাতে বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বড় ব্যবসাদার, তার বাড়ির ছেলে মেয়েকেও আমরা এই ব্যবসা করতে হবে না, ইন্ডাস্ট্রি করতে হবে না, তুমি চাকরির সন্ধানে যাও, নাহলে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও। এইভাবে কিন্তু মানসিকতার একটা পরিবর্তন ঘটে যায়। এমনও শোনা গেছে কোনো ফ্যাক্টরির মালিকের সাথে মেয়ের বিয়ে দেয়নি, সেই ফ্যাক্টরির কর্মচারীর সাথে মালিক মানে মেয়ের বিয়ে দিয়েছে। ইম্পর্টেন্ট জিনিস যে আমাদের অ্যাকচুয়ালি গুজরাট থেকে শুরু করে, মুম্বাই থেকে শুরু করে, বা আমাদের যারা মহারাষ্ট্র থেকে শুরু করে, আমাদের ওয়েস্ট বেঙ্গল কিন্তু অনেক এগিয়ে ইন্টারঅ্যাকচুয়াল কোয়েশ্চেন্স। কিন্তু আপনার 1990-এর কাছাকাছি থেকে যেভাবে 88-এর পর থেকে যেভাবে সমাজের মধ্যে যে একটা নেগেটিভ বিজনেসের প্রতি অনীহা দেখা দিয়ে, কিন্তু অ্যাকচুয়ালি বিজনেসের প্রতিভা ছিল ওয়েস্ট বেঙ্গলে। কিন্তু এই জায়গাতে এনভায়রনমেন্টকে চেঞ্জ করার জন্য অ্যাজ এ আপনি ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা আপনি অ্যাজ এ বিজনেসম্যান সমাজে কিভাবে চেঞ্জ করবেন, সেটা কতটা ইম্পর্টেন্স, আপনি দুটো যদি পয়েন্ট আপনি পাবলিকদেরকে যদি এই পডকাস্টের মাধ্যমে দিতে চান। দেখুন, আমার ধারণাতে যদি শিল্পের বিকাশ করতে হয়, সবার আগে মুখ্য ভূমিকা হবে সেই সরকারের, তার সদিচ্ছা। সে সদিচ্ছা, আজকে ধরুন আমরা যদি এখানে ইন্ডাস্ট্রি করতে যাই, প্রথমতই দেখুন প্রতি পদে পদে বাধা, কারণ ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা ইন্ডাস্ট্রি করতে আসবে তারা বিশেষ সুবিধা আশা করে। এই যে আমাদের পুরো ভারতবর্ষ 1.4 বিলিয়ন পিপল বাস করছে, এটা আমাদের ভারতবর্ষ কিন্তু বিশাল বড় মার্কেট, একটা বিশাল বড় মার্কেট। আমরা যদি সরকার কোনো ভিশনারি লিডার যদি আমাদের দেশে থাকে, আমি দেখতে তো পাচ্ছি না যে একটা স্টেট থেকে অন্য স্টেটে ট্রেড করা যেতে পারে, একটা রুলস অ্যান্ড রেগুলেশনস নিয়ে আসতে পারে যে এই স্টেট এই টাইপের প্রোডাক্ট তারা করবে, এবং যে ইম্পোর্টস আছে তার উপরে প্রায় 50% যদি রিডিউস করে, এবং একটা স্টেট অন্যটা স্টেটের সঙ্গে যদি ট্রেড করে, তা আমাদের বিশাল বড় একটা মার্কেট রয়েছে। ভারতবর্ষ বিগত 10 থেকে 12 বছরে জিডিপির হার অনেকটাই বেড়েছে, এটা আমরা অস্বীকার করতে পারি না। পার ক্যাপিটা জিডিপি অবশ্যই বেড়েছে। নমস্কার, সালাম। নয়ে সোচ রাষ্ট্র কে সাথ এই এপিসোডে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমাদের এই পডকাস্টে সাধারণত আমরা রাজনৈতিক, সামাজিক এবং হেলথ রিলেটেড আমরা ডিসকাশন করি। আমাদের এই পডকাস্টের উদ্দেশ্য যে আমাদের লোকতান্ত্রিক প্রক্রিয়ায় প্রত্যেকটা জনগণকে, প্রত্যেকটা স্টেক হোল্ডারদের আমাদের দেশের অ্যাকাউন্টেবিলিটি হওয়া দরকার। তাই আমাদের যারা আমাদের গেস্ট হয়ে আমাদের এই পডকাস্টে আসে, তাদের সঙ্গে 5 ইয়ার্সের রোডম্যাপ রেখে আমরা তাদের সঙ্গে কোশ্চেন্স আনসার আলোচনা করি, যেটা আমাদের সমাজের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, সেটা আমাদের সমাজের জন্য অনেক নলেজেবল হয়ে আসবে। এবং আমাদের এই পডকাস্ট সাধারণত পরিচালিত করছে রাষ্ট্র বিকাশ কেন্দ্র। রাষ্ট্র বিকাশ কেন্দ্র সাধারণত রুরাল বিজনেস ইকোসিস্টেমস, রুরাল বিজনেস ডেভেলপমেন্টের জন্য কাজ করে, এবং এছাড়া গ্রামীণ এলাকাতে যারা খেলা অর্গানাইজ করাতে ইচ্ছুক, যাতে প্ল্যাটফর্মস যারা দিতে চায় ছেলেদের জন্য বা অর্গানাইজ করাতে চায় ব্লক লেভেল থেকে ডিস্ট্রিক্ট লেভেলে, রাষ্ট্র বিকাশ কেন্দ্র জিপিএল-এর মাধ্যমে একটা প্ল্যাটফর্ম করে দেওয়া হয়েছে। যে সমস্ত ক্লাব আপনারা যদি খেলা অর্গানাইজ করাতে চান জিপিএল-এর মাধ্যমে, আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা যোগাযোগ করতে পারবেন। এছাড়া আমাদের এই প্রোগ্রামকে স্পন্সর করছে আইটি ইউনিভ কনসালটেন্সি সার্ভিসেস প্রাইভেট লিমিটেড। আইটি ইউনিভ সাধারণত বিজনেস কনসালটেন্ট এবং পলিটিক্যাল কনসালটেন্ট প্রোভাইড করে, যেখানে পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট হিসাবে তারা ভীষণ দক্ষ হিসাবে তারা মালদা ডিস্ট্রিক্ট তথা ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে তারা সাপোর্টস প্রোভাইড করে, এবং বিজনেস কনসালটেন্ট তারা প্রোভাইড করে। আপনারা যদি সেই রকমের কোনো রকমের সুবিধা নিতে চান, স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারবেন। ওকে, আজ আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আমাদের গেস্ট সৌমেন সরকার। নমস্কার।
আমি একটু তার পরিচয় জানিয়ে দিই। আমাদের সঙ্গে যে সৌমেন সরকার, তিনি বিশিষ্ট বিজনেসম্যান এবং তিনি সমাজসেবীও বটে। এবং তার সঙ্গে সঙ্গে তার এক্সপিরিয়েন্স যদি আমি তাকে বলি, তিনি ওয়েস্ট বেঙ্গলের বিজনেস অ্যাসোসিয়েশন বলতে হোটেল অ্যান্ড ট্রাভেল অ্যাসোসিয়েশনের তিনি এক্স চেয়ারম্যান বা এক্স প্রেসিডেন্ট হিসাবে তিনি কাজ করে। ছাড়া মালদা ডিস্ট্রিক্টের তিনি ইন্ডাস্ট্রিয়ালিস্ট চেম্বার অফ কমার্সের ভাইস চেয়ারম্যান হিসাবে তিনি কর্মরত ছিলেন। তো তার যে সমস্ত কর্মরত অবস্থাতে তার সঙ্গে আমরা বিজনেস রিলেটেড সমস্ত জিনিস আমরা আলাপ আলোচনা করব। ধন্যবাদ যে আজকে আমাদের সঙ্গে আপনি যুক্ত হয়েছেন। তো আমার ফার্স্ট প্রশ্ন এখানে, যে বিজনেস আমাদের সমাজের জন্য কতটা ইম্পর্ট্যান্ট, এবং আপনি যে একটা ডিস্ট্রিক্ট থেকে উঠে যে আপনি পুরো নর্থ বেঙ্গল তথা পুরো ওয়েস্ট বেঙ্গলে যে আপনি হোটেল এবং ট্রাভেল অ্যাসোসিয়েশন চালিয়েছেন বা বিজনেসকে প্রতিস্থাপিত করতে পেরেছেন, আমাদের ইয়াং জেনারেশনকে আপনি কি উদ্দেশ্য, মানে কিছু মেসেজ দিতে চান যাতে বিজনেস কতটা ইম্পর্টেন্স, আর বিজনেস করলেই যে সাফল্য খুব কম সময়ের মধ্যে আসে না, তার জন্য একটু ধৈর্য ধরে আমরা যদি কাজ করি সেটা সাকসেস হয়ে যায়। এই ক্ষেত্রে আপনি আমাদের ইয়াং জেনারেশনদেরকে কি মেসেজ দিতে চাইবেন? দেখুন, বিজনেস বেসিক্যালি 3-4টা পার্ট। একটা তো সেলস, একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল, বা একটা হচ্ছে আপনার মানে কি বলবো শিল্প, মানে আপনার তার মধ্যে শিল্পী সত্তা, সেটাও কিন্তু বিজনেসের পার্ট। এখন প্রথমত হচ্ছে যারা ব্যবসাতে আসবে তারা কোনটা চুজ করছে। কেউ হয়তো ইন্ডাস্ট্রি চুজ করতে পারে, কেউ হয়তো মানে সেলসের দিকে অর্থাৎ দোকান এভরিথিংস এগুলোর উপর ডিপেন্ড করতে পারে। কারো ভাবনা থাকে তার শিল্পী সত্তা, যেমন কুমারটুলি প্রতিমা, মৃৎশিল্পী, এটাও কিন্তু বিজনেসের একটা পার্ট, কিন্তু তার মধ্যে শিল্পিক সত্তা আছে। কেউ গান বাজনা, সেটাও কিন্তু বিজনেসের পার্ট। আবার কেউ খেলাধুলার মাধ্যম দিয়েও তার জীবন, সেটাও পার্ট। এটা ক্লারিফাই হয়। কিন্তু যেটাই করুক, যে লাইনটাতেই যাক, তার সাথে আত্মিক ভাব হতে হবে। এই আমাদের মধ্যে কি হয় আমি দেখেছি বিশেষ করে, যে খুব তাড়াতাড়ি রিটার্ন আশা করে, যেটা ইম্পসিবল বিজনেসে বা ইন্ডাস্ট্রি বা যে কোনো ক্ষেত্রে, সেটা পসিবল না। ধৈর্য এবং সেটার সাথে আমার আত্মিক যোগটা রাখতে হবে। মনে করতে হবে যে আমি একটা গাছ লাগিয়েছি, গাছটা ধীরে ধীরে বড় হবে, আমি একদিন ফল পাবো। এই মানসিকতাটা যতক্ষণ না তার নিজের মধ্যে তৈরি করতে পারবে, বিজনেসে বা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এগিয়ে আসাটা একটা প্রবলেম। তো আমি ইয়াং জেনারেশনের কাছে আমার বার্তা, দেখুন, যে শুধুমাত্র চাকরি বা করে যে মানুষের এস্টাবলিশমেন্ট তা না। আজকে আমরা যদি দেখি, তো আমাদের ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট কিন্তু বিজনেস থেকেই ম্যাক্সিমাম। তো সেই ক্ষেত্রে তাকে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে, সাহস তৈরি করতে হবে, উৎসাহ থাকতে হবে এবং আত্মিক যোগ নিতে হবে, তার সাফল্য আসবেই। এখানে ইয়াং জেনারেশন যেটা আমরা দেখতে পাচ্ছি, তারা কিন্তু বিজনেসে আসতে তারা ভীষণ ভয় করে। তো এই ক্ষেত্রে আপনি তাদেরকে আরও কিছু ইনভেস্টমেন্ট, যে না ফার্স্ট স্টেজ বা 6 মাসের মধ্যে আমি সাকসেসফুল হয়ে আসবো বিজনেসের ক্ষেত্রে, সেটা খুব টাফ জিনিস। সেটা 0.1%, সেটা বাই লাকিলি কেউ হতে পারে। কিন্তু অ্যাজ এ থাম্ব রুল আপনি তাদেরকে কি মেসেজ দিতে চান? দেখুন, এর একটা হিস্ট্রি আছে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমার যেটা অবজারভেশন করেছি, সেটা হচ্ছে একটা এলাকার মানে একটা রাজ্যের ইন্ডাস্ট্রিয়াল হোক বিজনেস হোক, যে ডেভেলপমেন্ট, সেখানে সরকারের একটা বড় ভূমিকা থাকে। বিশেষ করে বেঙ্গলে দেখুন, বেঙ্গল কিন্তু যদি ইতিহাস ঘাঁটি আমরা, তো স্বাধীনতার আগে থেকেও যখন ইংরেজরা ভারতবর্ষে আসে, তখন কিন্তু সবার আগে চুজ করেছিল পশ্চিমবঙ্গকে। তো কেন করেছিল? যে এখানে সেই পরিবেশ আছে ওয়েস্ট বেঙ্গলে। আমরা দক্ষিণে দেখলে আমরা হুগলি নদীর দুধার দিয়ে দেখবো প্রচুর শিল্প কলকারখানা ছিল। আপনি যদি নর্থে চলে যান, সেখানে চা ডেভেলপ করেছিল। এমন এমন দুর্যোগ জায়গাতে ইংরেজরা গিয়ে সেখানে ওরা চা বাগান করেছিল। তার মানে পরিবেশটা কিন্তু আজকের নয়। বিধানচন্দ্র রায়ের আমলেও আমরা দেখেছি। আমি একটু পলিটিক্যালিও যাচ্ছি, নাহলে কারণ একটা এলাকার ডেভেলপমেন্টে কিন্তু সরকারের একটা বড় ভূমিকা, সমস্ত সংমিশ্রণের মাধ্যমেই হয়।
তো বিধানচন্দ্র রায়ের আমলে আমরা যদি দেখি, স্বাধীনতার পরে কল্যাণী হয়েছিল, সল্টলেক হয়েছে, দুর্গাপুর হয়েছে। পরবর্তীকালে বামপন্থীরা যখন আসে, তাদের কাছে কিন্তু শিল্পটাকে একটু ওরা গুলিয়ে ফেলে মানুষের কাছে। যার দরুন কি হয়েছিল, তারা একটা এস্টাবলিশড করেছিল সাংগঠনিক ইসের জন্য বা ইসের জন্য, যে মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ, মালিক পক্ষ শোষক, শ্রমিক পক্ষ শোষিত। এই মেসেজটা কিন্তু পাবলিকের কাছে পৌঁছে গেছিল এবং ইয়াং জেনারেশনের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল, বিশেষ করে বাঙালিদের মধ্যে, যে তুমি চাকরি করো, চাকরি করো, এই চাকরি করো, চাকরি করো। এবার আপনি দেখবেন সেই সময়টাতে বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বড় ব্যবসাদার, তার বাড়ির ছেলে মেয়েকেও আমরা এই ব্যবসা করতে হবে না, ইন্ডাস্ট্রি করতে হবে না, তুমি চাকরির সন্ধানে যাও, নাহলে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও। এইভাবে কিন্তু মানসিকতার একটা পরিবর্তন ঘটে যায়। এমনও শোনা গেছে কোনো ফ্যাক্টরির মালিকের সাথে মেয়ের বিয়ে দেয়নি, সেই ফ্যাক্টরির কর্মচারীর সাথে মালিক মানে মেয়ের বিয়ে দিয়েছে। মানে এই যে বাঙালিদের মধ্যে ব্যবসার প্রতি, ইন্ডাস্ট্রির প্রতি একটা ভীতি তৈরি করে দিয়েছিল, তার কুফল কিন্তু আমরা এখন পাচ্ছি। তো সবার আগে কিন্তু মানসিকতার ডেভেলপমেন্ট করতে হবে। চাকরি পেলাম না তো কি হয়েছে, ব্যবসা করে কি খাওয়া যায় না? সেটাই। যদি ছোটবেলা থেকে তার মানসিকতার মধ্যে গ্রো করে দেওয়া যায় যে না, তুমি বিজনেস, পড়াশোনা করছো, রেজাল্ট করো, ঠিক ডিগ্রির প্রয়োজন আছে, বিজনেসও করো, ইন্ডাস্ট্রি করো। আজকে গুজরাট কেন এত ডেভেলপ করে যাচ্ছে, আজকে দক্ষিণ ভারত কেন এত ডেভেলপ করে যাচ্ছে? ওরা হাইলি এডুকেটেড, বিদেশ থেকে ওরা MBA করে আসছে, এসে নিজের ফার্ম করে, তারা কিন্তু কারো আন্ডারে কাজ করে না, চাকরি করতে। এখানে খুব ইম্পর্টেন্ট জিনিস যে আমাদের অ্যাকচুয়ালি গুজরাট থেকে শুরু করে, মুম্বাই থেকে শুরু করে, বা আমাদের যারা মহারাষ্ট্র থেকে শুরু করে, আমাদের ওয়েস্ট বেঙ্গল কিন্তু অনেক এগিয়ে, ইন্টালেকচুয়াল পারসনস। কিন্তু আপনার 1990 কাছাকাছি থেকে যেভাবে 88-এর পর থেকে যেভাবে সমাজের মধ্যে যে একটা নেগেটিভ বিজনেসের প্রতি অনীহা দেখা দিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি বিজনেসের প্রতিভা ছিল ওয়েস্ট বেঙ্গলে। কিন্তু এই জায়গাতে এনভায়রনমেন্টকে চেঞ্জ করার জন্য অ্যাজ এ আপনি ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা আপনি অ্যাজ এ বিজনেসম্যান সমাজে কিভাবে চেঞ্জ করবেন, সেটা কতটা ইম্পর্টেন্স, আপনি দুটো যদি পয়েন্ট আপনি পাবলিকদেরকে যদি এই ব্রডকাস্টের মাধ্যমে যদি দিতে চান। দেখুন, একটা এলাকার বা একটা রাজ্যের বা একটা দেশের, আমার ধারণাতে যদি শিল্পের বিকাশ করতে হয়, সবার আগে মুখ্য ভূমিকা হবে সেই সরকারের, তার সদিচ্ছা। সেই সদিচ্ছা, আজকে ধরুন আমরা যদি এখানে ইন্ডাস্ট্রি করতে যাই, প্রথমতই দেখুন প্রতি পদে পদে বাধা, কারণ ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা ইন্ডাস্ট্রি করতে আসবে তারা বিশেষ সুবিধা আশা করে। প্রথমেই যদি দেখি একটা ল্যান্ড, কারণ ইন্ডাস্ট্রি করতে গেলে আমার একটা ল্যান্ডের প্রয়োজন। সরকার তার রেভিনিউ বাড়ানোর জন্য ল্যান্ডের উপরে এমন একটা রেজিস্ট্রেশন ফিস ধার্য করেছে, সেটা একটা নতুন উঠতি এন্টারপ্রেনার্স বা ইন্ডাস্ট্রিয়ালিস্টের কাছে চাপ। শুধু তাই নয়, সেই ল্যান্ডটা পারচেস করতে গেলে সেখানে কিন্তু দালাল, ব্রোকার ঢুকে আছে, সেটাও এটা করছে। তারপরে একটা ইন্ডাস্ট্রিকে যদি মানে হয়তো সে ল্যান্ড কিনলো, কনভার্ট, এরপর আসলে সরকারি দপ্তরগুলোর কাজ। একটা ল্যান্ড কেনার পর সেটাকে যদি কনভার্সন করতে হয়, তাহলে যেতে হবে পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি এলাকাতে, সেখানেও কিন্তু একটা মোটা টাকা খাওয়ার জন্য বসে আছে। তারপরে যদি আপনি যাচ্ছেন ওটাকে কনভার্সন করার জন্য, কনভার্সন ফিস যেটা হওয়া উচিত তার দ্বিগুণ টাকা দিতে হয়। এগুলো সব কিন্তু ব্যাকডোর দিয়ে দিতে হয়, ব্যাকডোর থেকে। এবার হয়তো আপনার পলিউশন আছে, সেই এভরিথিংস, আপনার ফায়ারে যান, সেখানেও যান। অর্থাৎ যেটা আমি ফিল করেছি, আমরা মুখে বলি, কিন্তু একটা ইন্ডাস্ট্রিয়ালিস্টকে বা একটা নতুন এন্টারপ্রেনিয়ার্সকে হেল্প করার মানসিকতা কিন্তু নাই। ন্যাচারালি কি হচ্ছে, হয়তো কেউ করার মানসিকতা আছে, কিন্তু সমাজের যারা সমাজের বিশিষ্ট জায়গাতে বসে আছে বা যারা সার্ভিসটা প্রোভাইড করবে, তারা ভুলে গেছে যে সরকার কিন্তু এই সার্ভিস প্রোভাইড করার জন্য তাদেরকে বেতন দেয়। অবশ্যই এদের ধারণা হয়ে গেছে সেই অফিসারদের বা যারা সেই দপ্তরগুলোতে বসে আছে যে সকাল 11টা থেকে বিকাল 5টার জন্য সরকার বেতন দিচ্ছে, আমি যখন সার্ভিস প্রোভাইড করছি আরেকজনকে, তার জন্য এক্সট্রা আমাকে দিতে হবে। এই যে ওয়েস্ট বেঙ্গলে, এই আমি বাইরের স্টেটগুলো যাইনি বা দেখিনি, আমি ঘুরেছি, কিন্তু তাদের সরকারি কি আছে, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে ব্যাপকভাবে যত দিন যাচ্ছে বাড়ছে।
এটা কিন্তু একটা আতঙ্কের কারণ। কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, আমরা ওয়েস্ট বেঙ্গলের জনসাধারণ কিন্তু ভীষণ ট্যালেন্টেড, আমি যতটুকু দেখেছি ইন্টালেকচুয়াল, ভীষণ কমিউনিকেশনে, কোনো কিছু ব্যাপারে আপনি তার সঙ্গে যুক্তিযুক্ত কথা যদি বলুন, সে আপনাকে ভালো বোঝানোর ক্যাপাবিলিটি রয়েছে, সেটা একটা প্লাস পয়েন্ট আমাদের ওয়েস্ট বেঙ্গল জনসাধারণদের কাছে। কিন্তু এই যে আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের মাধ্যমে লোকতান্ত্রিক প্রক্রিয়ায় যে ডেমোক্রেসিতে জনসাধারণই রাজা হয়, সেই জিনিসটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল লোকদের মানসিক বা আমাদের সেই রকমের শিক্ষা দেওয়া এখন পর্যন্ত কিন্তু হয়নি এডুকেশনালি। তো এই ডেমোক্রেসি ভ্যালুয়েশন যতক্ষণ না আমরা দিতে পারবো, আশা করছি ততদিন অবধি আমরা বিজনেসকেও সেভাবে ডেভেলপ করতে পারবো। তো এখানে একটা সব থেকে বড় প্রশ্ন যে অ্যাজ এ আপনি ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তো এই ডেমোক্রেসির ভ্যালু বা যে আপনি সমাজসেবী হিসাবে এই জিনিসটার উপরে কি প্রকল্প তৈরি করলে যে আমরা সমাজকে পরিবর্তন করতে পারি? রাজনীতিতে কারা আসে? রাজনীতি কি করতে আসে? মানুষ রাজনীতিকে সমাজকে পরিবর্তন করার জন্য, সমাজকে পরিবর্তন, সমাজকে দেওয়ার জন্য, অবশ্যই দেওয়ার জন্য। এরাও রাজনীতিবিদ ছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু, 100% ইনিও চিত্তরঞ্জন, এরা সমাজকে দিয়েছে। বর্তমান সমাজ ব্যবস্থাতে কে দিতে আসছে? আমরা পরিষ্কার সব নিতে আসছে, এটা তো আপনি অস্বীকার করতে পারেন না। তো যাদের মধ্যে রাজনৈতিক শিক্ষা নাই, দীক্ষা নেই, সমাজকে দেওয়ার কোনো মানসিকতা, তারাই যদি মাথা হয়, তো সমাজের এই জিনিসটা হবেই। এর পরিবর্তন করতে গেলে বিপ্লব, মানুষকে আরো বেশি সচেতন হতে হবে। অবশ্যই সেটাই, সেই জায়গাটা আমরা বুঝতে পারছি না, কেন এই জিনিসটা, কেন তার মধ্যে সেই শক্তিটা জাগ্রত হচ্ছে না যে এই দেশটা আমার, এই রাজ্যটা আমার, এর উন্নতির জন্য আমাকে এগিয়ে আসতে হবে। সবসময় অন্যের সাথে আপোষ চলছে। না, এই পরিবর্তনের জন্য, মানুষকে এডুকেটেড করার জন্য ডেমোক্রেসি শুধুমাত্র যে আপনি ভাববেন না যে সরকারই শুধুমাত্র দায়ী, না, আমাদের ডেমোক্রেসি প্ল্যাটফর্মে সরকার একটা পার্ট মাত্র। সেই জায়গাতে আমাদেরকে এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন সক্রিয়ভাবে সেটা কাজ করতে হবে। আমরা সেভাবে আওয়াজ না তুলে বা কমিউনিকেট সেভাবে ফুটফুল করতে না পারার জন্য আমরা আজকে এই পরিণতি। এবং যে আমাদের সমাজে জনসাধারণদের ইউনিটি থাকা দরকার, পাবলিক, আমি পলিটিক্যালি ইউনিটি না, আমি একটা পাবলিক ইউনিটির কথা বলছি, যে একটা হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সবার একটা ইউনিটি থাকা দরকার, যা কোনো কিছু দরকার সেই সমস্ত জিনিস নিয়ে কথাবার্তা বলবে। তো কিন্তু আমাদের এই পরিপ্রেক্ষিতে আপনার কি উদ্দেশ্য বা আপনার কি মন্তব্য এই ব্যাপারটা নিয়ে, যে আমরা পাবলিকদেরকে সেই ভাবে এডুকেটেড করতে পারবো এবং জানাতে পারা যাবে যে আমাদের কাছে ডেমোক্রেসি ভ্যালুয়েশন শুধুমাত্র সরকারি যেটা ডিসিশন নেবে সেটা নয়, পাবলিক যেটা ডিসিশন বলবে, পাবলিক যেটা বলবে, আমরা যেটা বলবো সরকার সেটা করবে। এই টাইপের মানসিকতা কিভাবে আপনি মেসেজ করতে পারবেন, চেঞ্জ করা যেতে পারে? স্বাধীনতার পর নেতাজি সুভাষচন্দ্র বসু একটা কথা বলেছিলেন যে আমাদের দেশ স্বাধীন হওয়ার পরও 5 বছর রাষ্ট্রপতির শাসন দরকার, কারণ আমাদের মানসিকতার পরিবর্তনের দরকার। রাষ্ট্রের প্রতি যদি আমাদের দায়বদ্ধতা না বাড়ে, সমাজের প্রতি যদি আমাদের দায়বদ্ধতা না বাড়ে, সমাজকে বিপদে কারা পরিচালিত করছে? নিচু তলার লোক। আপনি দেখুন, সব হাইফাই কোয়ালিটির লোক, তারা বিপদে পরিচালিত করছে। আরজি করে যিনি ডাক্তার সন্দীপ ঘোষ, সে কোনোদিন সেকেন্ড হয়নি, হাইলি এডুকেটেড ডাক্তার। তার যে অ্যাক্টিভিটিটা, এটা সমাজের কাছে কি মেসেজ যাচ্ছে? তো যারা সমাজকে মেসেজ দেবে তারাই তো সমাজ বিরোধী অ্যাক্টিভিটির সাথে জড়িয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে একটা সব থেকে বড় প্রশ্ন হয়ে আসছে, 1947-এর পর থেকেই আমাদের যে সামাজিক তন্ত্র যেটা রয়েছে, সিস্টেমস রয়েছে, বিউরোক্রেটিক সিস্টেম হোক বা আমাদের যাবতীয় সিস্টেম যে রয়েছে, ইন্ডিপেন্ডেন্ট সংস্থারা যেভাবে সিস্টেম হোক, তো এই ক্ষেত্রে যে আমরা প্রত্যেক বছর যেভাবে আমাদেরকে পরিবর্তন করা উচিত বা কিছু কিছু যে বাগস থাকে বা কোনো কিছু ফিক্স করা দরকার, তো এই সমস্ত জিনিস পাবলিক যতক্ষণ না অ্যাকাউন্টেবল হবে বা উত্তর চাইবে বা নিজে আওয়াজ তুলবে, ততক্ষণ না আপনি ফিক্স করতে পারবেন না। যতক্ষণ আমরা দেখতে পাওয়া যাচ্ছে আমরা ছুট বা কিছু কিছু অঘটন ঘটে আসছে, তো আপনি সিস্টেমেটিক ফিক্স করার জন্য আপনি কি আপনার মন্তব্য বা আপনার এখানে কি যদি বলতে পারেন?
দেখুন, যখন কোনো একটা ঘটনা ঘটে তার বিরুদ্ধে কিন্তু একটা শক্তি কাজ করে। যদি আপনি দেখেন গোটা ভারতবর্ষে কৃষি আন্দোলন, কৃষক আন্দোলন হয়েছে, আন্না হাজারে একটা আন্দোলন করেছে, এটা একটা ভারতবর্ষের প্রেক্ষাপটে। রাজ্যেও আমরা দেখেছি শিক্ষকদের চাকরির নিয়েও একটা আন্দোলন হয়েছে, বা পরবর্তী আরজি কর নিয়েও একটা আন্দোলন যে হচ্ছে না, সরকার ছাড়াও সাধারণ পাবলিক যে পরিবর্তনের চেষ্টা করছে না, এটা কিন্তু নয়। কিন্তু প্রতিবাদের যে শক্তিটা যতটা হওয়া উচিত তার বেশি শক্তি হচ্ছে সমাজ বিরোধীদের সাথে, যার জন্য কি হচ্ছে, একটা অসম মানে লড়াইটা হচ্ছে। কিন্তু আওয়াজ উঠছে, সরকার পক্ষ ভাবাচ্ছে। আপনি কি মনে করেন না আরজি করের ঘটনায় সরকার ভাবতে বাধ্য হয়নি? আপনি কি মনে করেন না কৃষক আন্দোলনের মোদী সরকার ভাবতে বাধ্য হয়নি? একনায়তন্ত্র চাপিয়ে দেওয়া বা লুটে খাওয়ার প্রবণতা আজকে কিন্তু আন্দোলনের শুরু হয়েছে। পরিবর্তনের সম্ভাবনা আছে, কিন্তু সেটা সময় সাপেক্ষ। কারণ যে শক্তিটা তৈরি হচ্ছে তার থেকে একটা বড় শক্তি কি হচ্ছে, সরকার পক্ষের সাথে থেকে যাচ্ছে। এখানে অনেক ইম্পর্টেন্ট কথা, আমরা জাস্ট উপরের লেয়ারের গল্প করছি। আমরা স্বাভাবিক পাবলিক জনসাধারণদেরকে দেখি যে কোথাও ঘটনা ঘটে গেছে, তার উপরে জাস্ট আমরা প্রতিক্রিয়া দিচ্ছি। কিন্তু আমরা এটাই জানি না যে সমস্ত কিছু চলে একটা সিস্টেমের জন্য। তো আপনি যদি এখানে বলুন যে আমাদের ইন্ডিপেন্ডেন্ট সংস্থা, যে এনএইচআরসি হয়ে গেল, আরবিআই হয়ে গেলেন, যেভাবে সুপ্রিম কোর্ট হয়ে গেল, যেখানে সুমোটো কগনিজেন্ট নেওয়া দরকার, যেখানে ইন্ডিপেন্ডেন্ট সংস্থা আরও যে 1947-এর পর থেকে যেটা সংস্থা রয়েছে, দুই একটা ইনক্রিজ হয়ে যাওয়ার পর সেটা এখন পর্যন্ত স্টপ হয়ে থেকেছে, তাদের যতটা সক্রিয় হয়ে কাজ করা দরকার অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট সংস্থা হয়ে। তো আপনি জনসাধারণদের কি বলতে চান যে এই সমস্ত সংস্থারা সেই প্র্যাকটিক্যালি গ্রাউন্ড লেভেলে কাজ করছে? দেখুন, সবচেয়ে তো বড় সংস্থা তো সংবাদপত্র। তারাই তো পাবলিকের কাছে একটা মেসেজ দেয়। তাদের ভূমিকাটা কি স্বচ্ছ? প্রচুর এনজিও আছে যারা ভালো কাজও করছে। শুধু সরকার দিয়ে সমাজ চলতে পারে না। করোনার সময় সরকার কতটা এগিয়ে এসেছিল, সাধারণ মানুষ, এনজিও এরাই এগিয়েছিল। আজকে জলপাইগুড়িতে যে ভয়াবহ বন্যা হলো, তো সেখানে সরকারের কিন্তু খুব যে ব্যাপক কিছু তা না, কিন্তু আমি ওখানে 7 দিন কাজ করে এসেছি। সাধারণ মানুষ এগিয়ে এসছে, তো জনগণ তো আছে অবশ্যই। আবার একটা, আপনাকে একটু আগেও বললাম, আবার একটা অংশ আছে তাকে কাউন্টার করে দিচ্ছে। তো এইটা যে চলছে না, এটার একদিন পরিসমাপ্তি হবে, এটা আমি আশাবাদী। বিশ্বের যদি আমরা অনেক দেশেও দেখি যে দুর্নীতিতে ভরে গেছে মানুষের মধ্যে, পরবর্তীতে কিন্তু আবার নিজেই শুদ্ধে উঠেছে, মানুষ ফিল করেছে যে না, এইভাবে চলতে পারে না, দীর্ঘদিন এটা চলতে পারে না, আমরা শোষিত হচ্ছি, আমাদেরকে ভুল পথে পরিচালিত করছে। এই জন্য ইন্ডিভিজুয়াল যে সংস্থাগুলো আছে তাদেরকে আরও মানে মানুষের কাছে পৌঁছাতে হবে, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। আশা করি হবে, এটা নিরাশ হওয়ার কিছু নেই। তো যেমন আপনি ইন্ডাস্ট্রির মাধ্যমে বলছেন, মানুষ যখন স্বনির্ভর হয়ে যাবে না, তখন তার মধ্যে স্বাধীন চেতাটা চলে আসবে। আজকে দরকার তাকে স্বনির্ভর করার। না, সব থেকে বড় ইম্পর্টেন্ট এখানে একটা প্রশ্ন হয়ে উঠে আসছে, বিজনেস ইজিলি করা সম্ভব কিন্তু না, কোনো কিছু সম্ভব না। সব থেকে বড় জিনিস হলো সিস্টেম। আপনাকে সিস্টেম না হেল্প যতক্ষণ না করবে, আপনি যতই বিজনেস করুন না কেন, আপনি ইউল বিকাম এ ফেল। তো এখানে সব থেকে বড় ইম্পর্টেন্স জিনিস যে আমাদের সিস্টেমস, যে আমাদের আমি কনস্টিটিউশনের যদি আমাদের 3 পিলার্স রয়েছে, জুডিশিয়ারি, এক্সিকিউটিভ, লেজিসলেটিভ, এছাড়া আমাদের ডেমোক্রেসিরও 3টা পিলার রয়েছে। একটা জনসাধারণ মানে পাবলিক, দ্বিতীয় নম্বর আপনার হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সংস্থা, এবং থার্ড হচ্ছে আমাদের যে মানে প্রতিনিধি, যারা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস তারা। কিন্তু এখানে যে জনসাধারণ মানে ধরে নিন ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস যারা যতটা কাজ করবে বা সংস্থা যতটা কাজ করবে, পাবলিকদেরকেও অ্যাকাউন্টেবিলিটি হওয়া ততটা দরকার, তাদের থেকে প্রশ্ন করাটা ততটা দরকার। রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার হোক, ততটা হওয়া দরকার। আপনি কি ততটা দেখতে পাচ্ছেন? কোথায় আমরা এডুকেটেড জনসাধারণদেরকে করতে হবে? আপনি কি মেসেজ দিতে চান পাবলিককে? এডুকেটেড পাবলিক বলতে কি বুঝি?
আমরা কি মানে এডুকেটেড পাবলিক বলতে সে পড়াশোনায় পুঁথিগত বিদ্যায় শিক্ষিতকে এডুকেটেড, না সমাজটা আমার নৈতিকতা এটা যখন যে পুঁথিগত বিদ্যায় যে শিক্ষিত হবে সে সমাজকে কিছু নাও দিতে পারে অবশ্যই, কিন্তু যে মানবিক হবে, যার নৈতিক হয়তো সে কোয়ালিফাইড নয়। না এখানে একটা প্রশ্ন, মানবিক তো এমনি নর্মালি হয়ে আসবে না, না আমাদের ডেমোক্রেসিক্যালি বা আমাদের সাংবিধানিক যে এডুকেশন আমরা যে বাচ্চাদেরকে দেওয়া হচ্ছে না, আপনাদের স্কুল থেকে দেওয়া হচ্ছে না, তারা তো বসতেই পারে না। একদম একদম তাই। শুধুমাত্র একটা শ্রেণীর লোক যারা অ্যাডভোকেট হবে তারাই যে এডুকেটেড হবে সাংবিধানিক ভাবে, তবে তো আমাদের দেশ কোনোদিনও এগোবে না। আমাদের এখানে আপনার কি বক্তব্য? শিক্ষা ব্যবস্থা তো গলদ আছে, শিক্ষা ব্যবস্থাটা হচ্ছে যান্ত্রিক হয়ে গেছে এখন। কারণ আমরাও যখন একটা পড়াশোনা করেছি, আমাদের একটা সিলেবাস ছিল, সিলেবাসের বাইরেও আমরা কিন্তু সমাজের ব্যাপারটা, মানবিকতার ব্যাপারটা, নৈতিকতার ব্যাপারে কিন্তু একটা শিক্ষা হতো। আজকের মানে বিশেষ করে মা বাবাদের কম্পিটিশন চাপে, চাহিদার বৃদ্ধিতে নৈতিকতা পার্টটাকে কিন্তু আউট করে দেওয়া হয়েছে। শুধুমাত্র ওদেরকে কিভাবে তুমি জীবনে প্রতিষ্ঠিত হবে এই ভাবনার মধ্যে দৌড়ানো হচ্ছে। তার তো কুফল এগুলো আমরা দেখতেই পাচ্ছি সমাজে। অবশ্যই। তো এইটাকে মানে আমাদের মধ্যেই এই যে ইন্ডিভিজুয়াল সংস্থাগুলো বলছিলেন, এদের একটা বড় ভূমিকা থাকে। জিওলজিক্যালি এখন যদি দেখা যায় যে গুজরাটের সঙ্গে আপনার মিডল ইস্ট খুব ইজিলি কানেক্ট, অবশ্যই ওটাকে কাজে লাগিয়েছে, ইজিলি কানেক্ট হয়ে কাজে লাগিয়েছে। কিন্তু আমাদের বিজনেসের যে ম্যানুফ্যাকচার, আপনি যে গুজরাটের নাম নিলেন, এখন গুজরাতে যে বিজনেসের কথা বলা হচ্ছে, আপনি যদি দেখে আসেন 90% সেখানে কিন্তু তারা ট্রেডের উপরে নির্ভরশীল, একটা মিডল ম্যান হিসাবে। ধরে নেন বাইরে থেকে মাল নিয়ে আসে এবং সেটা এখানে সেল করা হচ্ছে, এবং আপনি নর্মাল ট্রেডস এবং আপনি ম্যানুফ্যাকচারের মধ্যে আপনি কি পার্থক্য দেখতে পাচ্ছেন? আমরা কিভাবে দেখুন, ম্যানুফ্যাকচার যেটা আমরা ইন্ডাস্ট্রি বলছি, এর সাথে যদি বড় ইন্ডাস্ট্রি হয় তার সাথে অনুসারী শিল্প হয়। একটা ছোট্ট জায়গার মধ্যে যখন কেউ ইন্ডাস্ট্রি করে সেখানে 10 জন লোক কাজ করে, তার মানে আপনার কর্মসংস্থান হচ্ছে। ফ্যাক্টরি আজকে যদি আপনি নারায়ণপুরে যান, ভুট্টার যে স্টার্চ ফ্যাক্টরি হয়েছে, একটা হিউজ পরিমাণ লোক ওখানে কাজ করছে। অবশ্যই আজকে কৃষকরা কিন্তু ভুট্টা উৎপাদনের সাহস পাচ্ছে, তার মানে ফার্মাররাও বেনিফিটেড হচ্ছে। এবার এই ভুট্টা থেকে যে স্টার্চ হচ্ছে ওখান থেকে কিন্তু বাই প্রোডাক্ট আরো কিছু হতে পারে, যেটা এই লোকালের লোক ওটা বানাতে পারে। তাহলে সামগ্রিকভাবে অনুসারী শিল্প নিয়ে একটা বিশাল ইন্ডাস্ট্রি হাব হয়ে যেতে পারে। কিন্তু সেইটা করতে গেলে যে সুযোগ সুবিধাগুলো সরকারকে পাবলিকের জন্য করে দেওয়া উচিত, এই জায়গাটাতে কিন্তু আমরা পদে পদে ধাক্কা খাচ্ছি অ্যাজ এ ইন্ডাস্ট্রিয়ালিস্ট হিসেবে। অবশ্যই অবশ্যই। এখানে শিল্প কেন্দ্র আছে, যথেষ্ট ভালো কাজ করছে, কিন্তু এর সাথে যে আনুষঙ্গিক আপনাকে একটু আগে বলছিলাম যে আর যেসব দপ্তরগুলো আছে সেখানে সেই অর্থে কোঅপারেশন হচ্ছে না, অনেকে হতাশ হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু যৌথ উদ্যোগ। যৌথ উদ্যোগ বলতে যে আপনি আজ সমাজসেবীও, আমি একটা প্রশ্ন করা হচ্ছে, এই যে ভীষণ নেগেটিভিটি দেখা দিচ্ছে, তো আপনি সরকার হোক বা আপনি একটা যৌথ পাবলিক একটা মব তৈরি করার জন্য যে পাবলিক ড্যাশবোর্ড কিভাবে লঞ্চ করা যেতে পারে, যে পাবলিকের কি রয়েছে, আমরা যতক্ষণ না আওয়াজ তুলবো সরকার এনে কিছুই দেবে না আপনাকে হাতে। আমরা যতক্ষণ না, আমি আপনার সাথে একমত এই কারণে নই। কিছু কিছু জায়গা আছে যেখানে আপনার মব, প্রথমে আমি আপনাকে আলোচনা প্রসঙ্গে বলছিলাম বেঙ্গল মানসিকতা খুব সেফ সাইড খেলে, বিজনেস মানেই রিস্ক। তো এই রিস্কটাতে আমরা যেহেতু ছোটবেলা থেকে না বাড়িতে আমি একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা ব্যবসাদার, আমার সন্তানকে আমি বলি ভালো করে পড়াশোনা কর, হয় ডাক্তার হ বা ইঞ্জিনিয়ার হ। তো তাকে তো ছোটবেলা থেকে বিজনেসের প্রতি ভীতি করে দিচ্ছি, ইন্ডাস্ট্রির প্রতি ভীতি করে দিচ্ছি। এই মানসিকতা যতদিন না পরিবর্তন হবে না, আপনি হাজার সরকার চেষ্টা করুক, বুদ্ধদেব ভট্টাচার্য খুব চেষ্টা করেছিলেন সেদিকে। যদি জ্যোতি বসুর পার্টটা বাদ দেই, তো বুদ্ধদেব ভট্টাচার্য, নিরুপম সেন পশ্চিমবঙ্গে কিন্তু একটা মানে কি বলবো শিল্প বান্ধব পরিবেশ আনার প্রচেষ্টা করেছিলেন এবং অনেকটা ক্ষেত্রে এগিয়েও গেছিলেন। পরবর্তীকালে আমরা পাবলিক কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যকে চিনতে পারিনি। তো এটা কিভাবে বলবো সলিউশন, আপনি যেটা বলছিলেন যে 5 বছরের,
এই যে আপনাকে বললাম বুদ্ধদেব ভট্টাচার্য বা নিরুপম সেন, তার যে উদ্যোগ, তার যে ভাবনা, এই ধরনের ভাবনা এখানে আনতে হবে। সব আজকে আপনি জানেন, যদি মালদাকে আমরা ট্যুরিজম হাব, আমি তো এই ট্যুরিজমের সাথে ইনভলভ আছি, মালদার যে সৌধগুলো আছে না, গৌড়, আদিনা, পান্ডুয়াতে, ভারতবর্ষের অনেক জায়গাতে নাই, কিন্তু এটাকে কি প্রমোশন করা হয়েছে, দেশের কাছে তুলে ধরা হয়েছে? অথচ আপনি বলেন ব্যাঙ্গালোর যান, ওই ফুল বাগান দেখিয়ে কি হারে করছে, বৃন্দাবন গার্ডেনটা, আমি এক্সাম্পল দিচ্ছি। অবশ্যই। তো প্রমোশন তো করতে হবে, প্রমোট করতে হবে। মালদাতে একটা যে ট্যুরিজম কোনো ফেয়ার হয় না, গোটা ভারতবর্ষ থেকে যারা ট্যুরিজমের সাথে ইনভলভ আছে, ব্যবসা করে, তাদেরকে এনে কোনো ফেয়ার করেছে, তাদেরকে এই জায়গাগুলো ঘুরিয়েছে? আচ্ছা, অ্যাসোসিয়েশনে আপনি খুব সুন্দর কথা বললেন, এখানে একটা কাউন্টার কোশ্চেন্স। আপনি হোটেল এবং আপনি ট্রাভেল অ্যাসোসিয়েশনে ছিলেন এক্স প্রেসিডেন্ট হিসাবে। আপনি কত মানে সরকারকে যে প্রেসারাইজ, আমি যতটুকু বুঝি ডেমোক্রেসিতে সরকার একটা পার্ট মাত্র। সরকার যদি নিজে যে আপনার ইলেকশনের সময় বা যে প্রতিশ্রুতি যেটা করে, তো পাবলিকলি যদি আমরা যদি না বলি, প্রেসারাইজ না করি, আলটিমেট পাবলিকই হচ্ছে গণতন্ত্রের রাজা। আমরা যদি না বলি, প্রশ্ন না করি, আমরা ডেপুটেশন না করি, এটা গণতন্ত্রের একটা পার্ট। আমাদেরকে মেসেজ দেওয়া, প্রেসারাইজ দেওয়া, আমাদেরকে কিভাবে কি করা উচিত, সেটা একটা পার্ট ডেমোক্রেসির, যে আমরা সরকারকে প্রেসার দেওয়া। অ্যাজ এ আপনি এক্স প্রেসিডেন্ট হিসাবে আপনারা কতটা পদক্ষেপ নিয়েছেন যে দেখুন, সরকারকে প্রেসারাইজ দেওয়া? আমাদের প্রতি বছরই আমাদের অফিসে, ডিএম অফিসে মিটিং হয়, ডিএলএ মিটিং হয়। আমি অ্যাজ এ ইন্ডাস্ট্রিয়াল চেম্বার অফ কমার্সের ভাইস প্রেসিডেন্ট বা আমাদের ওই অ্যাসোসিয়েশনের একটা সময় প্রেসিডেন্ট হওয়ার সুবাদে বেশ কয়েকবার মিটিংয়ে অ্যাটেন্ড করেছি। বিগত 2-3 বছরে প্রায় 10-12 বার টিএম ছিলেন, তিনি আমাদের কাছে বক্তব্য নিতেন। আমরা এই ধরনের প্রপোজাল ওনার কাছে অনেকবার দিয়েছি, উনি অ্যাকসেপ্ট করেছেন। আলটিমেট পরবর্তীকালে কিন্তু কিছু খুব একটা আমরা মানে অ্যাকশন দেখিনি। আমরা অ্যাসোসিয়েশনগতভাবেও ডিএম সাহেবের কাছে প্রপোজাল দিয়েছে, মালদাতে এরকম একটা ফেয়ার হোক, যে ট্যুরিজম ফেয়ার হোক, যাতে বাইরে থেকে, কারণ এরাই তো প্রমোট এটা বিক্রি করবে বাইরে, অবশ্যই এজেন্ট যারা আছে তাদেরকে এখানে আনা হোক, এনে তাদেরকে এই জায়গাগুলো ঘুরিয়ে দেখানো হোক, গৌড়ে কি আছে, আদিনাতে, পান্ডুয়াতে। এটাও কিন্তু বিজনেসের একটা পার্ট, ইন্ডাস্ট্রির, এবং বড়। এখন পৃথিবীতে ট্যুরিজম সেকেন্ড লার্জেস্ট বিজনেস। কারণ এখান থেকে আপনি দেখতে পাবেন না, কিন্তু পয়সা আছে, এর সাথে অনেকগুলো সংস্থা যুক্ত আছে। হোটেল আছে, বিকেলস আছে, গাইড আছে, খাবার আছে, হস্তশিল্প ইনভলভ আছে। তো এতগুলো জিনিস কিন্তু এর সাথে ইনভলভ থাকে, এটা 50% যুক্ত থাকে, যুক্ত থাকে। তো সেটা মালদার পরিবেশ আছে, 100% আছে। তো সেটাকে প্রমোশন করা উচিত। তো প্রমোশন করতে গেলে এটা কোনো মানে ধরুন ইন্ডিভিজুয়াল সংস্থা পারবে না, নট পসিবল। আচ্ছা, অ্যাজ এ প্রেসিডেন্ট হিসাবে আপনি যখন ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, ডিএম যদি কোনো অ্যাকশন না নেন, তারপরে নেক্সট স্টেজ আমরা তুলেছি, স্যার এটা ব্যাপারটা দেখুন, ব্যাপারটা ভাবুন। স্যারও চেষ্টা করেছেন, 99% সেটা নেগেটিভই আছে, কিন্তু কিছু হয়নি। নেক্সট স্টেজ, আমরা মালদাতে কিন্তু একটা বড় আকারে প্রোগ্রাম করেছিলাম নিজেদের উদ্যোগী। ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গা থেকে প্রায় 100 জন ট্যুরিস্টকে নিয়ে এসেছিলাম, ট্রাভেল এজেন্টকে নিয়ে এসেছিলাম, এনে দুদিনের প্রোগ্রাম করিয়ে আমরা মালদা গৌড় ট্যুর তাদেরকে ঘুরিয়েছিলাম। তাদের কাছে গ্রহণযোগ্যতা, মিনিস্ট্রি লেভেলে কোনো কমিউনিকেশন আমরা কারোর কাছ থেকে সেই অর্থে সাপোর্ট পাইনি। মিনিস্ট্রি লেভেল থেকে যদি না পাওয়া যায়, এটা আমরা যে এই যে পরিকাঠামো স্টেপ বাই স্টেপ, বা যদিও কোনোভাবে যদি না করে, তো আমরা যেটা সুপ্রিম কোর্টের মাধ্যমে যে পিআইএল ফাইল করেও সেটা আমরা করা যেতে পারে, বা সামাজিক বা ডেভেলপমেন্টের জন্য বা কোনো কিছু। আচ্ছা, আমি আপনাকে বলি, আপনি ত্রিপুরাতে যান, আচ্ছা আমি দেখেছি ত্রিপুরা তো অনেক পিছিয়ে পড়া রাজ্য, সেখানেও কিন্তু এই ওদের যেটুকু সম্পদ আছে সেটাকে কিন্তু প্রমোশন করছে। সৌরভকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার করেছে, করে তাদের যে ওখানকার যে পর্যটন ক্ষেত্রগুলো, কারণ পর্যটন কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট এবং মানে কি বলবো রিচ অর্থনীতির ক্ষেত্রে, তো তারা কিন্তু তুলে ধরছে। অবশ্যই ওয়েস্ট বেঙ্গলে আপনার কলকাতা কেন্দ্রিক ছাড়া 3টা স্পটকে হাইলাইট করে। দীঘা একটা মন্দির রয়েছে, দার্জিলিং, ডুয়ার্স, বাকি যে জায়গাগুলো আছে বা সুন্দরবন, এরা কিন্তু ইন্ডিভিজুয়ালি প্রমোশন হচ্ছে।
সরকার কিন্তু মনে হয় না যে খুব একটা তাদের, তো আজকে অন্যান্য স্টেটে কিন্তু তাদের যে মানে পর্যটন কেন্দ্রগুলো আছে সেইখানকার সরকার কিন্তু খুব প্রায়োরিটি দেয়। গোটা ভারতবর্ষের নামকরা করা সংস্থা এজেন্ট এদেরকে নিয়ে যায়, ফ্রি অফ কস্টে তাদেরকে ঘোরায়, দেখায়, রাখে। এইভাবে কিন্তু তারা ডেভেলপ করছে। তো এখানে সরকার দেখুন, আপনি যতই ইন্ডিভিজুয়ালি চেষ্টা করুন, যাই করুন, সরকারের তো পলিসি থাকবে না। ওইটাই তো পলিসি নেই। এবার এই পলিসিটা নেক্সট প্রশ্ন এখানে, এটাই তো পলিসি নেই। নেক্সট প্রশ্ন, যেখানে যতটুকু আমরা দেখেছি এবং আমরা রিসার্চ করা হয়েছে, আমাদের টিম রিসার্চ করেছে, যতক্ষণ না পাবলিক প্রেসার করে, ততক্ষণ না কোনো ইন্ডিপেন্ডেন্ট সংস্থা ডেভেলপ আছে। আমাদের যেমন ইন্ডিয়াতে এডুকেশনের উপরে কোনো কমিশন নেই, এডুকেশন কমিশন নেই। সেটা রয়েছে কিন্তু মিনিস্টারের আন্ডারে রয়েছে, ইন্ডিভিজুয়াল নেই, মানে স্বতন্ত্রভাবে নেই। তারপরে আপনার R&D ডিপার্টমেন্ট যেটা দরকার, যেটা আপনি যেগুলো কথা বলছেন, সেটা কমিশন হওয়া দরকার, সেটা ভীষণ ইম্পর্টেন্স। যদি এটা পাবলিক, যদি কোনো মন্ত্রণালয় বা একটা ডিএম, ওরা তো একটা রাজ্য সরকারের আন্ডারে আছে, তারা যদি নাও শুনতে পারে বা মানে একটা নেগেটিভ যদি ধরে নেন রাস্তায় যায়, হতেই পারে। তো আমাদের যে একটা জনগণের একটা সিঁড়ি থাকা দরকার, এখানে যদি আমরা না করি, একটাই যদি সিঁড়ি থাকে, আমরা যদি পাবলিক যদি সেই উপরে যদি না করতে পারে, বা আমরা প্রেশারাইজ যদি না করতে পারি R&D ডিপার্টমেন্টসের উপরে, অ্যাসোসিয়েশন হওয়া, বা আমাদের এডুকেশনের উপরে, বা জব কমিশনের উপরে, আমরা কিন্তু যেটা সিস্টেমেটিক দরকার সেটা কিন্তু আমরা কেউ আওয়াজ তুলছি না। আপনাকে অ্যাজ এ ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড অ্যাজ এ একটা আপনি যে সমাজসেবী হিসাবে, আপনি এটা এই চ্যালেঞ্জেসটাকে কিভাবে দেখতে পাচ্ছেন? শুধু সরকার পরিবর্তন হলেই কি সমস্ত কিছু কি চেঞ্জ হবে? কি সিস্টেম, ইন্টারনাল সিস্টেম? সরকার পরিবর্তন মানে লোক তো ওরাই থাকবে, সিস্টেম একই যদি থাকে, যেমন একটা ভেহিকলস, একটা কার, প্রতিটা রাজনৈতিক দলের একটা পলিসি থাকে। এখন যারা সরকার চালাচ্ছে তাদের একটা পলিসি আছে, আগামী দিনে যদি কোনো সরকার আছে তার একটা পলিসি আছে। আপনি যেটাই করতে চান, আপনি একটা ছোট্ট জায়গার মধ্যে করতে পারবেন, কিন্তু যখন বড় আকারে করতে যাবেন তখন কিন্তু আপনি সরকারকে এড়িয়ে কিছু করতে পারবেন না। এটা পসিবল নয়, আমরা যতই বলি। তবে হ্যাঁ, ক্ষুদ্র ক্ষুদ্রভাবে কিছুটা সচেতনতা আনা যেতেই পারে, বা কিছু কাজ হতেই পারে। কিন্তু যখন 5 ইয়ার্স, 10 ইয়ার্স, 15 ইয়ার্স, 20 ইয়ার্স পলিসি মেকিং হয়, তখন তো সরকারের একটা ভূমিকা থাকবে। মানে এখানে ইম্পর্টেন্স আমাদের কমিউনিকেশন থেকে একটাই ধরা পড়ছে, ভিশনারি লিডার্স। আমাদের দেশে শুধুমাত্র কমিউনিকেটিভ না, একটা মানে সিস্টেমেটিকভাবে 5 ইয়ার্স বা 10 ইয়ার্সের একটা রোডম্যাপ রাখা দরকার। এবং এর মধ্যে আমরা কিভাবে সিস্টেম পরিবর্তন করব, সে না যে আমি এ করে দেব, ও করে দেব, নো। 5 ইয়ার্সের মধ্যে আমরা কি করব, টাইম ডিউরেশন থাকবে, এবং তার উপরে খুবই ইম্পর্টেন্টলি আমরা যদি তার উপরে যদি কাজ করি, তবেই কিন্তু আমরা ডেভেলপ করতে পারবো দেশকে। নচেত ইম্পসিবল, যেটা আমরা কমিউনিকেশনে দেখা দিচ্ছে। সরকার আসবে, চেঞ্জ হবে, একই গাড়ি চলবে, একই অন্যান্য ড্রাইভার বসবে, কিন্তু গাড়ি একইভাবেই চলবে। যতক্ষণ আমরা সিস্টেমকে ইন্টারনালি পাবলিক যদি সেই উপরে যদি না করা যায়, ইটস নট পসিবল। ধরে নিন, যেমন আমি একটা প্রশ্ন এখানে, একটা প্রশ্ন, যেমন আমরা চায়নাতে যেমন দেখি, তাদেরকে যদি ডেভেলপমেন্টস দেখুন, যারা 2025-এ তারা কিন্তু 20 বছর এগিয়ে চলছে ডেভেলপমেন্টসের দিক থেকে। চায়নার ডেভেলপমেন্ট কি আজকের? আপনি যদি বিগত তাদের 50 বছর চলে যান, 10 থেকে 15 বছর, 50 বছর চলে যান। ভারত স্বাধীন হয়েছে, তারপরে চায়না স্বাধীন হয়েছে। একদম। তো তারপর থেকে চায়নার উন্নতিটা কতটা হয়? আর ভারতবর্ষ 70, আজকে 80 বছর হয়ে গেছে, কোথায় ছিল? কম্পেয়ার করতে হবে তো। জাপান, হিরোশিমা নাগাসাকি হয়েছে কত সালে হয়েছে? তাদের আপনাকে কি বললাম, নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন যে ভারত স্বাধীন হওয়ার পরে রাষ্ট্রপতি শাসন হওয়া দরকার মানসিকতা পরিবর্তনের জন্য। আসলে আমরা মানসিকভাবেই তো বিকলাঙ্গ। এখানে পাবলিককে আপনি কি মেসেজ দিতে চান? আরো বেশি রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা হতে হবে, স্বনির্ভর মানসিকতা আনতে হবে। সবসময় ডিপেন্ডেবল মানসিকতা নয়, আমার বাবা এটা করে বলে আমি কপাল চাপাচ্ছি, আমার ভাগ্য খারাপ,
এটা ভাগ্য নিজেকে তৈরি করতে হবে। আমার বাবা আমার জন্য কিছু রেখে যায়নি, আরে তোর বাবা তোর জন্য কিছু রেখে যায়নি, কিন্তু রাস্তায় ময়লা কুড়ায় ওটাও জায়গা দেয়নি, খাওয়া পড়ার জায়গা দিয়েছে। অর্থাৎ সেলফ এস্টাবলিশমেন্ট আনতে হবে, আমার কর্ম সাহস বাড়াতে হবে। এর জন্য মানসিকতার, এই আপনাকে আমি বারবার বলছি, বেঙ্গল, আমি ওটা ভারতবর্ষের সামনে, আমি বেঙ্গল নিয়েই কথা বলছি, যে একটা ফ্যাক্টরির মালিকের সাথে মেয়ে দিতে ভয় পেত, ভয় পেয়েছে। ফ্যাক্টরি মালিকের সাথে পরে কি খাওয়াবে, ওই ফ্যাক্টরির ম্যানেজারের সাথে মেয়ের বিয়ে দিয়েছে, না ও চাকরি করে। এই মানসিকতা আজকের ডেটেও আছে। করা খুব ইম্পসিবল। অবশ্যই। তো ধন্যবাদ যে আজকে আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, যে এই পডকাস্টের মাধ্যমে অনেক রকমের নানা রকমের জিনিস আমরা আজকে ডিসকাশন করলাম, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল না, পুরো ভারতবর্ষের অর্থনীতি বা একটা ছোট্ট সময়ের মধ্যে যতটুকু আমাদের পারা দরকার, যতটুকু নলেজেবল হওয়া দরকার, আমরা এই পডকাস্টের মাধ্যমে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। এবং আপনারাও অ্যাজ এ পাবলিক হিসাবে, দেশের জনসাধারণ হিসাবে আপনাদেরকেও ফাইট করতে হবে, সমাজকে ডেভেলপ করার জন্য আপনাদেরকেও এগিয়ে আসতে হবে। তো আশা করছি আমাদের এই পডকাস্ট কন্টিনিউ আমাদের চলতে থাকবে, এবং বিভিন্ন লিডার্স, পলিটিশিয়ান থেকে শুরু করে বিজনেসম্যান থেকে শুরু করে সবাই আমাদের পডকাস্টে আসবেন। আপনারা কাইন্ডলি শুনবেন সমস্ত কিছু, এবং আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফলো অবশ্যই করবেন। এবং আপনারা যদি চান তো আমাদের এই লিঙ্কগুলো আপনারা নিজের ফ্রেন্ডসদেরকেও মেসেজ হিসাবে আপনারা পাঠাতে পারেন তারা দেখার জন্য। ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ।